কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি। সময় সংবাদে জানালেন সাকিব, জাতীয় দলে ফেরার আলোচনাকে বললেন ইতিবাচক। আইসিসির সঙ্গে যোগাযোগ ঘাটতির জন্য বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, মন্তব্য আমিনুল হকের। সাকিবকে নিয়ে তুললেন বিসিবির স্ট্যান্ডবাজির অভিযোগ। রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো। পাকিস্তানকে বিশ্বকাপ খেলাতে বাধ্য করতে আইসিসির চাপ, দ্বিপাক্ষিক সিরিজ সহ একাধিক আসরের নিষেধাজ্ঞার হুমকি, দ্বিধার মাঝেই দল ঘোষণা বিসিবির। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ইতিবাচক ক্রিকেট খেলে জয় তুলে নেওয়ার প্রত্যয়। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাবের কথা বলা হলেও এখন পর্যন্ত তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি বিসিবির। সময় সংবাদে জানিয়েছেন সাকিব নিজেই। জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা হওয়াটা ইতিবাচকভাবেই নিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম ইনফ্যাক্ট। তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে, কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি। বিশ্বকাপ থেকে নাম কাটা যাবার দিনে সব আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেয় বিসিবি। আবারও সাকিব আল হাসানকে দলে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সবশেষ সিরিজেও যে ক্রিকেটারের নামাঙ্কিত প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের মাঠে ঢুকতে দেয়া হয়নি, সেই ক্রিকেটারের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও কথা বলতে রাজি বিসিবি। হঠাৎ করেই বিসিবির এমন পদক্ষেপ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ক্রিকেট কূটনীতিতে মুনশিয়ানা দেখাতে পারেনি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, যার নেতৃত্বে প্রথম বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেই বুলবুল বোর্ড সভাপতি থাকা অবস্থায় বিশ্বকাপ খেলতে পারছে না লাল সবুজ, যার পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। পুরো ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই সাকিব ইস্যু বিসিবি সামনে এনেছে কিনা সে কথা উঠেছে। তবে যাকে নিয়ে আলোচনা সেই সাকিব আল হাসান কি বলছেন? সম্প্রতি সৌদি আরবে ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে অংশ নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ নামের একটি দলের হয়ে খেলে আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছেন সাকিব। ক্রিকেট বোর্ডের সভায় সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব করা হলেও এখনও তার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেনি ক্রিকেট বোর্ড। সময় সংবাদে যা নিজেই জানিয়েছেন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় 450 ম্যাচ খেলেছেন সাকিব। সবশেষ 2024 সালে অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। এরপর অনেকবারই সাকিব বলেছেন জাতীয় দলে আবারও সব ফরম্যাটে ফিরতে চান, অবসর নিতে চান দেশের মাটি থেকে। আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের ঘাটতির কারণে এই বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। সবকিছুর জন্য বোর্ডকেই দুষলেন ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার মতে বিশ্বকাপের প্রসঙ্গ ধামাচাপা দিতেই নাকি সাকিব আল হাসানকে নিয়ে নতুন ইস্যু তৈরি করেছে বিসিবি। এদিকে তামিম ইকবালকে নিয়ে বেফাঁস মন্তব্য করা এম নাজমুল ইসলামের আরও পেশাদার আচরণ করা উচিত বলে মনে করেন তিনি। মোস্তাফিজ ইস্যু দিয়ে শুরু, এরপর জল গড়িয়েছে বহুদূর। আইসিসি বিসিসিআইয়ের সঙ্গে লড়াইয়ে হার বিসিবির। বিশ্বকাপই খেলা হচ্ছে না বাংলাদেশের, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রীড়াঙ্গনে। ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকি দেখলেও দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করেন ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত। আমার ক্রিকেট বোর্ডের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম। আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটার একটা সুরা আমরা বের করতে পারতাম, কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে নিজেরাই আলোচনা করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাট এটি যদি আমরা আইসিসির সাথে আরও সুদূর প্রসারী যদি আলোচনা করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটি হয়তোবা এটির সমাধান হওয়ার সুযোগ ছিল। বিশ্বকাপে জায়গা হারানোর পর ম্যারাথন বৈঠক করে বোর্ডের পরিচালনা পর্ষদ। এরপর সংবাদ সম্মেলনে হঠাৎ করে আনা হয় সাকিব আল হাসান
হাসানকে জাতীয় দলে ফেরানোর প্রসঙ্গ। বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকার মতো বলছেন সাবেক ফুটবলার। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো, কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের আইন, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না, কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সে রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। এদিকে এম নাজমুল ইসলামকে নিয়ে কদিন আগেই হয়েছে তুলকালাম। বেফাস মন্তব্য করে বিসিবি পরিচালককে সরিয়ে দেওয়ার দাবি তোলেন ক্রিকেটাররা। একদিনের জন্য বন্ধ থাকে বিপিএল। চাপের মুখে নাজমুলকে ফিনান্স কমিটি থেকে সরিয়ে দেয় বিসিবি। তবে বিপিএল শেষে আবারও তাকে ওই কমিটিতে ফিরিয়েছে বুলবুলের বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে মন্তব্যের আগে তামিম ইকবালকে ভারতের দালাল বলেছিলেন এম নাজমুল। এমন বিতর্কিত ব্যক্তি দিয়ে বোর্ড পরিচালনার সমালোচনা করেন আমিনুল হক। ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের কও জানে না, তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আপনি ক্রিকেটকে আগাবেন? তামিম হয়তোবা ক্রিকেটের জন্য তার যে প্রিভিয়াস যে তার বাংলাদেশের জন্য তার যে অবস্থান বা তার যে বাংলাদেশের ক্রিকেটে যে তার অবদান, সেটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আসায় সমালোচনার মুখে পড়েছে জয়সার আইসিসি। এমনকি ভারত থেকেও সমালোচনা হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সাবেক ক্রিকেটার দিলীপ সরদেশাই এর ছেলে প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই আইসিসিকে বিসিসিআই এর বর্ধিত অফিস বলে কটাক্ষ করেছেন। পাকিস্তান থেকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি আইসিসির কঠোর সমালোচনায় মুখর তাদের সাবেকরা। এই ঘটনায় ভারত এবং আইসিসির কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলস্পি। আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ। টাইগারদের জায়গা নিল আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড। কয়েক দফা চিঠি চালাচালি করেও যখন লাভ হলো না বাংলাদেশ ইস্যুতে, তখন ভোটাভুটিতে যায় আইসিসি। সেখানে লজ্জার পরাজয়ের পর ভারতে খেলতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বিসিবির। কিন্তু নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে সে পথে হাঁটেনি বাংলাদেশ। বর্জন করে টি-20 বিশ্ব আসর। 1999 এর পর এবারই প্রথম একটি বিশ্বকাপ হবে যাতে উড়বে না লাল সবুজের পতাকা। ঘটনাটি নিয়ে পুরো দুনিয়া জুড়েই চলছে আলোচনা। স্বাভাবিকভাবেই ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার। উল্টো দিকে ভারত এবং আইসিসির সমালোচনায় মুখর পাকিস্তান মিডিয়া এবং তাদের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশকে ছাপিয়েও এ লড়াই এখন অনেকটা আপন করে নিয়েছে দুই চিরবৈরী প্রতিবেশী ভারত পাকিস্তান। তবে ভারত থেকেও সমালোচনা কম হচ্ছে না বিসিসিআই এবং আইসিসির। ভারতীয় সাবেক ব্যাটার দিলীপ সরদেশাইয়ের ছেলে প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই টুইটারে এক হাত নিয়েছেন জয় শাহকে। আইসিসির আচরণে এটাকে বিসিসিআই এর শাখা অফিস বলে মনে হচ্ছে তার কাছে। মোস্তাফিজকে বাদ দেওয়াটাকে ডানপন্থী এবং চরমপন্থীদের জয় বলেও অভিহিত করেছেন তিনি। তবে বাংলাদেশ যুক্তি দিয়ে না ভেবে অতিরিক্ত আবেগী হয়ে বয়কট করেছে বলেও মনে করেন তিনি। পাকিস্তানকেও এক হাত নিয়েছেন রাজদীপ। তার মতে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর নাটক করে বিশ্বকাপের সৌন্দর্যকে নষ্ট করার সুযোগ তৈরি করে দিয়েছে পাকিস্তান। এদিকে আইসিসির উপর ক্ষোভ ঝেড়ে টুইট করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ খান আফ্রিদি। একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন আফ্রিদি। ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাত্তা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিকে 2 ভাগ করলেও আইসিসি বাংলাদেশের নিরাপত্তা সংখ্যাকে পাত্তা দেয়নি, যা পরিষ্কার দ্বিমুখী নীতি বলে মনে করেন আফ্রিদি। এদিকে কোটি কোটি সমর্থকদের অসম্মান করা হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেসন গিলেস্পির। ভারত পাকিস্তান ভিন্ন জায়গায় খেলতে পারলে বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, সে ব্যাখ্যা চেয়েছেন তিনি আইসিসির কাছে। বিষয়টি নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক গ্রেট জন্টি রোডস। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোর হিসেব কোনোভাবেই মেলাতে পারছেন না তিনি। হুমকি দিয়ে পাকিস্তানকে টি-20 বিশ্বকাপে খেলাতে চায় আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিসিবির মতো পিসিবিও যদি মেগা আসর বয়কট করে তাহলে তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বন্ধ করে দেয়া হবে তাদের সব দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তান বহিষ্কার হতে পারে এশিয়া কাপ থেকেও। এছাড়া অন্য বোর্ডের সঙ্গে কথা বলে পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের এনওসি দেয়া বন্ধ করে দেয়া হবে বলে দাবি গণমাধ্যমটির। বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তানও খেলবে না টি-20 বিশ্বকাপ। এটা প্রথমে ছিল দেশটির গণমাধ্যমের খবর। তবে সম্প্রতি মহসিন নাকবির এক সংবাদ সম্মেলন ইঙ্গিত দিয়েছে এমন কিছুরই। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं। हमारा स्टांस वो ही होगा जो गवर्नमेंट ऑफ पाकिस्तान मुझे इंस्ट्रक्ट करेगी वही करेंगे। এরপরই নড়ে চড়ে বসে আইসিসি। ভারতীয় গণমাধ্যমের খবর, এমন কিছু হলে পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎই নাকি হুমকিতে
ফেলে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বিশেষ সূত্রের বরাতে গণমাধ্যমটি দাবি করে বাংলাদেশের মতো আয়োজকদের বিপাকে ফেলে পাকিস্তানও যদি এবারে টি-20 বিশ্বকাপ শেষ পর্যন্ত বয়কট করে তাহলে পিসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের ওপর জারি করা হবে একাধিক নিষেধাজ্ঞা। মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এরপর এবছরই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে মেন ইন গ্রিন। তবে বিশ্বকাপ বয়কট করলে এই সিরিজগুলো স্থগিত করে দেবে আইসিসি। শুধু তাই নয়, এশিয়া কাপ থেকেও নাকি বহিষ্কার করা হবে দেশটিকে। যদিও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমটি আরও দাবি করে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের প্রভাব পড়তে পারে পিসিবির ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগেও। অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলে পিএসএল এর জন্য বিদেশি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া আটকে দেবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী বোঝাই যাচ্ছে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেওয়ার পর পিসিবিকে এক প্রকার চাপের মুখে ফেলেই বিশ্বকাপে খেলাতে চাচ্ছে আইসিসি। কারণ শেষ পর্যন্ত পাকিস্তান যদি না খেলে টিভি রাইটস থেকে শুরু করে টিকিট বিক্রিতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া এই গ্রুপে নতুন দল অন্তর্ভুক্তি করা নিয়েও জটিলতায় পড়বে আইসিসি। যদিও এসবে কোনো ভুরুক্ষেপ নেই পিসিবির, তারা অপেক্ষায় কেবল দেশের সরকারের সিদ্ধান্তের। পিসিবির এই অবস্থানকে সমর্থন জানিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও। আবারও সাকিব আল হাসানকে জাতীয় দলে নির্বাচনের জন্য বিবেচনা করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কেমন ছিল টাইগার অলরাউন্ডারের পারফরমেন্স? জাতীয় দলে না খেললেও নিয়মিত খেলছেন বিভিন্ন লিগে। বিশেষ স্বীকৃত প্রায় সব লিগেই দেখা গেছে তাকে। বিশেষ করে পিএসএল, সিপিএল, জিএসএল এর মতো লিগগুলোতে পারফর্ম করেছেন ব্যাটে বলে। শেষ হইয়াও যেন হইল না শেষ। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক রহস্যময় চরিত্র। যখন সবাই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলেছে তখন খোদ বিসিবি সামনে এনেছে তাকে। জাতীয় দলে নির্বাচনের জন্য নাকি তাকে এবার বিবেচনা করবে বিসিবির নির্বাচক প্যানেল। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ দলে খেলতে না পারলেও নিয়মিত খেলে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। স্বীকৃত ক্রিকেটের পাশাপাশি বিদেশি ঘরোয়া নানা টুর্নামেন্টে খেলে সময়টা দারুণ কাটিয়ে যাচ্ছেন। তবে স্বীকৃত লিগগুলোতে কেমন তার পারফরমেন্স, চোখ রাখা যাক সেদিকে। সবশেষ সাকিব আল হাসান খেলে গেছেন আইএল টি20-তে, যেখানে মাঠ মাতিয়েছেন এমআই এমিরেটসের হয়ে। এ আসরে ম্যাচ খেলেছেন 8টি, যেখানে রান করেছেন 115, সর্বোচ্চ ইনিংসটা 38। বল হাতে খুব একটা সফল বলার সুযোগ নেই সাকিবকে। 8 ম্যাচে নিয়েছেন মাত্র 3 উইকেট। গেল বছর পিএসএল এ সাকিব যোগ দিয়েছিলেন শেষ মুহূর্তে, তাই ম্যাচ খেলার সুযোগ খুব বেশি হয়নি। 3 ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে, ব্যাট করার সুযোগই পাননি। বল হাতে নিয়েছেন 1 উইকেট। সিপিএল এ বেশ দারুণ সময় কাটিয়েছেন সাকিব। এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলেছেন 11 ম্যাচ, যেখানে তার ব্যাট থেকে রান এসেছে 180। দলও ছিল শিরোপার রেসে। শেষ পর্যন্ত ফাইনাল খেলা হয়নি তাদের, তবে ব্যাট বলে দলের হয়ে প্রমাণ রেখেছেন। বল হাতে গেল মৌসুমে নিয়েছেন 6 উইকেট। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের দল রংপুর রাইডার্স খেললেও রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিব ছিলেন না বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির দলে। তবে তিনি ঠিকই খেলেছেন জিএসএল, আইএল টি20 দল দুবাই ক্যাপিটালসের হয়ে 4 ম্যাচে করেন 72 রান। উইকেট নিয়েছেন 5টি, যেখানে 1 ম্যাচেই শিকার করেন 13 রানে 4 উইকেট। গ্লোবাল টি20 কানাডায় খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে। 6 ম্যাচে রান করেছেন 70, উইকেট নিয়েছেন 7টি। সেরা বোলিং ফিগার 10 রানে 3 উইকেট। তাছাড়া আবুধাবি টি10 লিগে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তবে ব্যাটিংয়ে নামা হয়নি। 1 ইনিংসে বল করে 1 ওভারে দিয়েছেন 14 রান। এখন দেখার বিষয় এই পারফরমেন্স নির্বাচকদের কতটা মন ভরাতে পারে। হোম সিটিতে ফ্যানদের সঙ্গে ট্রফি সেলিব্রেশন করতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার ছাদখোলা বাসে ট্রফি নিয়ে রাজশাহী শহর প্রদক্ষিণ করবে বিপিএল চ্যাম্পিয়নরা। ফাইনালের হিরো তানজিদ তামিম জানান, প্রথমবার বিপিএল শিরোপা জয় বিশেষ। আসলে শুরুর দিকে অফ ফর্মে থাকলেও আস্থা রাখায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান এই ওপেনার। শান্ত নেতৃত্ব এবং উইলিয়ামসন নিঃশব্দের সঙ্গে খেলার অভিজ্ঞতাও দারুণ তার কাছে।
সবকিছু স্বাভাবিক থাকলে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মহা ব্যস্ত থাকতেন জাতীয় দলের ক্রিকেটাররা, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। বিশ্বকাপ খেলা হচ্ছে না, হঠাৎ করে 22 গজে শূন্যতা, ব্যাট বল পাচ্ছে অনাকাঙ্ক্ষিত বিশ্রাম, সেগুলো মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটারদের তবু মন ভালো রাখার উপলক্ষ রয়েছে। শিরোপা জয়ের সুখস্মৃতি তাজা, ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ তানজিদ তামিমের সুখানুভূতি একটু বেশি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, এটা সব থেকে বেশি স্পেশাল আমার কাছে। আপস অ্যান্ড ডাউন ছিল, বাট শেষটা ভালো হয়েছে, এটা সব থেকে ভালো লাগার বিষয়। ফাইনালের সেঞ্চুরিয়ান তামিমের ব্যাট অবশ্য আসর জুড়ে নিয়মিত হাসেনি। 356 রান নিয়ে 12তম আসরের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেও শুরুর দিকে রান খরায় ভুগতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত ফর্মে ফেরায় স্বস্তিতে এই ওপেনার। আমি খুব সিলি আউট হচ্ছিলাম, তো এই জিনিসটা নিয়ে একটু ভাবছি, হেড কোচের সাথে কথা বলছি, প্র্যাকটিস সেশনে কিছু কাজ করেছি, তো সেটাই মাঠে ইমপ্লিমেন্ট করা ট্রাই করছি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের মতো দেশি তারকা তো ছিলেনই, ফরেন রিক্রুটমেন্টেও কার্পণ্য করেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কেইন উইলিয়ামসন, জিমি নিশামদের মতো স্টারদের এনেছিল উড়িয়ে। কোচিং প্যানেলেও ছিলেন হান্নান সরকার, রাজিন সালেদের মতো অভিজ্ঞরা। সব মিলিয়ে ড্রেসিং রুমে তানজিদের অভিজ্ঞতা ছিল দারুণ। শান্ত ভাই, মুশি ভাই আমাকে যেভাবে কামব্যাক করেছে, তারা আমার উপর যে বিশ্বাস রেখেছে, সাথে হেড কোচ পুরো টিম ম্যানেজমেন্ট যেভাবে আমার উপর বিশ্বাস রেখেছে, আসলে এর জন্যই শুধু আমার না, পুরো টিমকে যেভাবে আগলে রেখেছে, এই জন্য হয়তো রাশিয়া আজকে চ্যাম্পিয়ন। কেইন আমার অনেক পছন্দের একটা প্লেয়ার, নিশামও খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাদের, তো তাদের সাথে মাঝখানে ব্যাটিং করতে পেরে এবং ড্রেসিং রুম শেয়ার করতে পেরে অনেক কিছু শিখেছি আর কি। যে রাজশাহী টিম নিয়ে 11তম আসরে বিতর্কের শেষ ছিল না, নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে তারাই করেছে বাজিমাত। এবার শিরোপা উৎসব রাজশাহীতে, রাজশাহীবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে তানজিদ শান্তরা। ক্যারিয়ারের তুলনায় প্রায় 100 গুণ কম ছিল। সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায়। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় না, শুধু সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি, মানে ক্রিকেটারদের যে কন্ট্রাক্ট, বিভিন্ন ABCD ক্যাটাগরি, তাসকিন আহমেদ যে ক্যাটাগরিতে রয়েছেন, মাস গেলেই 10 লাখ টাকা সবশেষ যে বছর গেছে সেখানটায় পেয়েছেন, সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়, এবং এই প্রস্তাবটা সাকিবকে দেওয়াও হয়েছে ফর্মালি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেই কথা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে ডিরেক্টররা ঘোষণা করলেন। যেই সাকিবকে নিয়ে তাদের এত ধরনের আলোচনা, এতবার সাংবাদিকরা প্রশ্ন করার পরেও সাকিব ইস্যুতে স্টান্স নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড কখনো সোজা ছিল না, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই সাকিব আল হাসান নানা সময়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য আকুতি প্রকাশ করেছেন, বাংলাদেশের হয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান, সেই সত্য কথা বিদেশ বিভুঁইয়ে, কখনো দুবাইতে, কখনো আমেরিকায়, নানা পডকাস্টে বলেছেন, যেই সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট